ক্যাবিনেট মিশন এই ক্যাবিনেট মিশন বা ক্যাবিনেট পরিকল্পনা 1946। ঠিক আছে, এই পরিকল্পনা অনুসারে পরবর্তীতে আমাদের সংবিধান বা গণপরিষদ রচনা শুরু হয়। এই ক্যাবিনেট মিশন যে এর মেন চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন প্যাথিক লরেন্স। প্যাথিক লরেন্স প্যাথিক লরেন্স এবং এর সঙ্গে আরও কয়েকজন সদস্য ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। ঠিক আছে, তাহলে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা প্রস্তাব অনুসারে পরবর্তীকালে আমাদের সংবিধান বা গণপরিষদ রচিত হয়। ঠিক আছে, এই বিষয়টুকু আমাদের একটু জানতে হবে। তার পরবর্তীতে আমরা চলে আসছি যে গণপরিষদ বা সংবিধান সভা। এই গণপরিষদ বা সংবিধান সভা ক্যাবিনেট প্রস্তাব অনুযায়ী 1946 সালে 16ই মে কী হয়? গঠন করা হয়। ঠিক আছে, এবং পরবর্তীতে এই গণপরিষদে প্রথম যে প্রথম অধিবেশন বা প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 1946 সালের 9 ডিসেম্বর। পরীক্ষায় আমাদের খুবই প্রশ্ন আসে যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 1946 সালের 9 ডিসেম্বর। এবং এই অধিবেশনে প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা। তাহলে অস্থায়ী সদস্য কী হবে? প্রথম অস্থায়ী সদস্য যদি বলে তাহলে আমাদের কি হবে? সচ্চিদানন্দ সিনহা। এটা যেন মনে থাকে, অস্থায়ী সদস্য প্রথম, তিনি ছিলেন প্রথম অস্থায়ী সদস্য। ঠিক আছে, এবং এই যে সংবিধানটার প্রথম ধারণা দিয়েছিলেন এম.এন. রয়। এরপর এই 1946 সালের 9 ডিসেম্বরের পরে 1946 11ই ডিসেম্বর, এটা একটা আমাদের খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। এটা কি ছিল? দ্বিতীয় অধিবেশন। এটা ছিল সেকেন্ড অধিবেশন। প্রথম অধিবেশন হয়ে গেল 1946 9 ডিসেম্বর। পরবর্তীকালে 1946 11ই ডিসেম্বর দ্বিতীয় অধিবেশন। এই দ্বিতীয় অধিবেশনে কী হয়? রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ঠিক আছে, বা প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাই মনে থাকে, গণপরিষদের প্রথম নির্বাচিত সভাপতি কে হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে থাকবে। এরপর এই যে গণপরিষদ বা সংবিধান সভা সে সময় রচিত হয়েছিল, সেই সময় একটা আসন বিন্যাস হয়েছিল। মোট আসন সংখ্যা ছিল কত? 389 জন। কতজন? 389 জন, 389। এটা অনেক পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে যে গণপরিষদ বা সংবিধান সভার আসন সংখ্যা কত ছিল? 389 জন। এর মধ্যে 292টি ছিল ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে এবং 93টি ছিল দেশীয় রাজ্যগুলি মনোনীত বিভিন্ন প্রতিনিধি, আর 4জন ছিল কি মুখ্য যে কমিশনার ছিল তার আন্ডারে। ঠিক আছে, এই সময় যখন আমাদের গণপরিষদ বা সংবিধান সভা রচিত হয় তখন আমাদের সংবিধানে টোটাল ভাগ কতগুলো ছিল? 22টি। ধারা ছিল 395টি। তালিকা বা শিডিউল ছিল কটি? 8টি। এটা অনেক সময় পরীক্ষা আসে যে সংবিধান সভা যখন রচিত হয়েছিল তখন কতগুলি ধারা ছিল। এটা যেন আমাদের মনে থাকে, 395টি। ঠিক আছে, এরপর তাহলে আস্তে আস্তে আমরা সংবিধান গঠনের দিকে এগোচ্ছি। প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন হয়ে গেল। আস্তে আস্তে সংবিধান বিভিন্ন কী কী তৈরি হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, এরপর আমাদের যেটা মনে রাখতে হবে যে সংবিধান যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি কি? এটা 1947 সালের 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকর স্যার, তিনি এই খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। ঠিক আছে, তিনি এই খসড়া কমিটির সভাপতি বা চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, এটা পরীক্ষা আসে যে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এবং খসড়া কমিটি 1947 সালে 29শে আগস্ট গঠিত হয়। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আস্তে আস্তে খসড়া কমিটি রিপোর্ট, ড্রাফটিং কমিটি প্রথম রিপোর্ট পেশ করে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। ড্রাফটিং কমিটি প্রথম রিপোর্ট পেশ করে কত সালে? 1947 সালে গঠিত হয় ড্রাফটিং কমিটি। 1948 সালের 21শে ফেব্রুয়ারি তারা প্রথম রিপোর্ট পেশ করে। ঠিক আছে, এবং এই গণপরিষদের
উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন বি.এন. রায়। এটা যেন মনে থাকে, উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন বি.এন. রাও। ঠিক আছে, বা রাও, বি.এন. রাও, এটা যেন মনে থাকে। এরপর আস্তে আস্তে আমরা সংবিধানের শেষ মুহূর্তে দিকে হচ্ছি। সংবিধান 1949 সালে 26শে নভেম্বর কী হয়? গৃহীত হয়। ঠিক আছে, আমাদের এই সংবিধান গৃহীত হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। এটা হচ্ছে গৃহীত, গ্রহণ করা হয়। এর ঠিক পরে 1950 24শে জানুয়ারি কী হয়? শেষ অধিবেশন। আমাদের সংবিধান বা গণপরিষদের লাস্ট অধিবেশন বসে কবে? 1950 সালের 24শে জানুয়ারি। এটা খুব মনে থাকে যেন আমাদের পরীক্ষায় আসতে পারে, যে সংবিধান সভার শেষ অধিবেশন কবে বসে? 1950 সালের 24শে জানুয়ারি। এরপর আসছে আমাদের সংবিধান কার্যকর। এই ডেটটা খুব মনে রাখতে হবে, যে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কী হয়? কার্যকরী হয়। এই দিন থেকে আমাদের সংবিধান পুরো ভারতবর্ষ জুড়ে কী হয়? কার্যকরী হয়ে যায়। ঠিক আছে, তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালের 26শে জানুয়ারি। সংবিধান কবে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। আগে গৃহীত হয়, সবসময় মনে রাখতে হবে, আগে কোনো কিছু গ্রহণ করা হয়, তারপর সেটা আমরা কার্যকরী করি। তাই আগে গৃহীত হয় 1949-এ নভেম্বর মাসে, তার ঠিক 2 মাস পর 1950 26শে জানুয়ারি কী হয়? কার্যকরী হয়। ঠিক আছে, আর কার্যকরী হওয়ার 2 দিন আগে কী হয়েছিল? লাস্ট অধিবেশন বসেছিল। একটু মনে রাখতে হবে, লাস্ট অধিবেশন বসার পরেই আমাদের কী হয়? সংবিধান কার্যকরী হয়। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি আমাদের মনে রাখতে হবে। আর এক্ষেত্রে বর্তমান আমাদের সংবিধানে টোটাল কতগুলি ধারা আছে? মোট ধারা আছে 470টি। বর্তমানে ভাগ কটি? ভাগ বা পার্ট 25টি। আর শিডিউল বা তালিকা কটা আছে? 12টি। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে পড়ব। ঠিক আছে, বর্তমানে ধারা 470, আর যখন সংবিধান রচিত হয়েছে তখন ধারা ছিল কত? 395। ঠিক আছে, বর্তমানে ভাগ কয়টি? 25টি। যখন সংবিধান গণপরিষদ হয়েছে তখন ছিল 22টি। বর্তমানে তালিকা কয়টি? 8টি। আগে কত ছিল? বর্তমানে 12টি, আগে ছিল 8টি। ঠিক আছে, তো এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হবে। এরপর আমরা এই সংবিধানের বিভিন্ন গণপরিষদের যে কমিটি ছিল সেই কমিটি সম্পর্কে একটু জানব, যে এই কমিটির মধ্যে কিছু কমিটি খুব গুরুত্বপূর্ণ, যেমন স্টিয়ারিং কমিটি বা জাতীয় পতাকা কমিটি। এই স্টিয়ারিং কমিটি বা জাতীয় পতাকা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটাও আসে অনেক সময়, যে স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা একটু মনে রাখতে হবে। এরপর যদি বলে যে কেন্দ্রীয় ক্ষমতা, শাসনতন্ত্র ক্ষমতা, সমস্ত ক্ষমতা কেন্দ্র, সেন্ট্রাল সমস্ত ক্ষমতা, তার সভাপতি কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু। কারণ কেন্দ্র মানে কি? প্রধানমন্ত্রী ক্ষমতা থাকবে, আর প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, তাই তো, জওহরলাল নেহেরু। তাহলে কেন্দ্রীয় ক্ষমতার অধিকারী কে থাকবেন? প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে জাস্ট। এরপর সভার যে কার্যাবলী, ফাংশন, সেই বিষয়ে সভাপতি ছিলেন আমাদেরকে জি.ভি. মাভলঙ্কর। ঠিক আছে, আশা করি এই অল্প বিষয়ের মধ্যে, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, পুরো বিষয়টা আমরা পড়লাম। এটা বারবার আমরা রিপিট করব এবং কিছু নোট তৈরি করব, এবং এর পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দেবো। সেখানে ডেসক্রিপটিভ আরও সুন্দরভাবে লেখা আছে, ওটা পড়লে আমাদের পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।